আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলা ভাষার উদ্ভব, বিকাশ এবং রূপ নিয়ে, যেগুলো 11 থেকে 20তম গ্রেড প্রাইমারি, নিবন্ধন, খাদ্য সহ যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আমাদের যে হ্যান্ড নোটটি আছে এই হ্যান্ড নোট থেকে আলোচনা করব। পৃথিবীতে বর্তমানে প্রচলিত 3,500-এর অধিক ভাষার একটি বাংলা। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার স্থান পৃথিবীতে চতুর্থ। এই অংশটুকু গুরুত্বপূর্ণ যে বাংলা ভাষার অবস্থান কোথায়, কত। পৃথিবীব্যাপী প্রায় 25 কোটি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা, অর্থাৎ প্রায় 25 কোটি মানুষ বাংলায় কথা বলে। বাংলা হচ্ছে বাংলাদেশের একটা রাষ্ট্রভাষা, এটা আপনারা জানেন। যে বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের জনসাধারণ এবং ত্রিপুরা, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষ বাংলা ভাষায় কথা বলে। তো ভাষার উদ্ভব নিয়ে আমরা মূলত আজকে কথা বলবো। এখন ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। এটা গুরুত্বপূর্ণ খুবই, যে কোনো চাকরির পরীক্ষায় প্রায় এটা আসে। ভাষার মূল উপকরণ, এটাও গুরুত্বপূর্ণ, বাক্য। তাহলে ভাষার মূল উপাদান ধ্বনি, ভাষার মূল উপাদান হচ্ছে বাক্য। এবং যখন আমরা বাক্য পড়ব, ধ্বনি পড়ব, তখন এগুলো আমরা আবার নতুন করে জানব। মৈথালি ও বাংলা ভাষার সংমিশ্রণে সৃষ্ট ভাষার নাম হচ্ছে ব্রজবুলি ভাষা। মৈথালি ও বাংলা ভাষার সংমিশ্রণে যে সৃষ্ট ভাষা হয় সেটা হচ্ছে ব্রজবুলি। বৌদ্ধদেবের নির্দেশে যে ভাষার জন্ম লাভ করে সেটা হচ্ছে পালি ভাষা। বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষার গোষ্ঠীর অন্তর্গত। এখন প্রশ্ন আসতে পারে যে বাংলা ভাষা কোন ভাষার অন্তর্গত, সেটা অ্যান্সার হবে ইন্দো ইউরোপীয়। এগুলো আমাদের জেনে রাখা দরকার। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম কত? গৌড়ীয় অপভ্রংশ থেকে 650 খ্রিস্টাব্দে থেকে বাংলা ভাষার মূলত জন্ম আরও প্রশ্ন আমরা শর্টকাট লিখতে পারি 7ম শতাব্দীতে, 650 থেকে, অর্থাৎ 7ম শতাব্দীতে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার জন্ম হচ্ছে মাগধী অপভ্রংশ থেকে, কিন্তু এটা হচ্ছে 10ম শতকে, অর্থাৎ 950 খ্রিস্টাব্দে। এই জিনিস দুটো খুবই গুরুত্বপূর্ণ যে কোনো চাকরি পরীক্ষার জন্য। এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোনটার ক্ষেত্রে কেমনভাবে গুরুত্বপূর্ণ। এখন এই সুনীতি কুমার হচ্ছে 10ম শতকে, আর হচ্ছে ডক্টর শহীদুল্লাহর মতো হচ্ছে কি 7ম শতকে। তাহলে এটা মনে রাখবো কীভাবে? এই তালেবর সতে শহীদুল্লাহ আর নন্তের সতে হচ্ছে 7ম, তারপরে সতে শহীদুল্লাহ, সতে হচ্ছে 7ম, এইভাবে মনে রাখবো। আর এখানে তো সুনীতি আছে, তাহলে আমরা শহীদুল্লাহ শুধু মনে রাখবো। এখন এখানে দন্তের স, তার মানে এই তালেবর স আর এখানে দন্তের স যুক্ত হবে। দন্তের স কখনো হবে না, এভাবে মনে রাখতে পারি। আর সুনীতি হচ্ছে 10ম শতকে। এরপরে বাংলা ভাষার ভগ্নী সম্পর্কে ভাষাসমূহ হলো অসমিয়া ও ওড়িশা। তাহলে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপরে আমরা আমাদের হ্যান্ড নোটটি সাজিয়েছি মূলত এইভাবে। এরপরে বাংলা ভাষার উদ্ভব বিকাশ সম্পর্কে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের একটা লিখিত বই আছে, যার নাম হচ্ছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যার সংক্ষেপ রূপ হলো ODBL। এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো আপনারা এটা এখান থেকে সুন্দর করে আমাদের হ্যান্ড নোটটি থেকে এখান থেকে পড়ে নেবেন। এরপরে বাংলা লিপির অব্যবহিত পূর্বের রূপ ছিল কুটিল লিপি, তো এটা আসবে। এরপরে বাংলা লিপি বিকাশের ক্রম ব্রাহ্মী লিপি, এরপর পূর্বলিপি, কুটিল লিপি হচ্ছে, তারপরে হচ্ছে মূলত বাংলা লিপি। এই ক্রমটাও জেনে রাখা দরকার। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ দুইটি, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি, একটা হচ্ছে খরষ্টি লিপি। তাহলে এভাবে আমাদের এটা মনে রাখতে, একটা ব্রাহ্মী লিপি, একটা হচ্ছে খরষ্টি লিপি। ব্রাহ্মী লিপি লেখা হতো, আবার 3টি লিপির উদ্ভব হয়েছে, অর্থাৎ ব্রাহ্মী লিপি হতে আবার 3টা লিপির উদ্ভব হয়েছে। একটা হচ্ছে পশ্চিমা লিপি বা সারদা লিপি, মধ্য ভারতীয়, একটা হচ্ছে পূর্ব লিপি বা কুটিল লিপি। তাহলে এগুলো জেনে রাখা যায়। পূর্ব লিপির অপর নাম কি? কুটিল লিপি। পশ্চিমা লিপির অপর নাম কি? সারদা লিপি। এগুলো আমাদের জেনে রাখা দরকার। বাংলা লিপির অব্যবহিত পূর্বের রূপ ছিল কুটিল লিপিটা, আমাদের সাজেশনটিতে আলোচনা করা হয়েছে, এটা রিপিট টাইপ হয়েছে। বাংলা লিপি বিকাশের ক্রম এটা দেওয়া আছে, এটা আমরা আলোচনা করেছি। বাংলা বর্ণমালা গঠন কাজ করা হয় মূলত সেন যুগে, অর্থাৎ বাংলা বর্ণমালা গঠন কাজ যে করা হয় সেটা মূলত সেন যুগে করা হয়। এরপরে তা স্থায়ী লাভ করে হচ্ছে পাঠান যুগে, অর্থাৎ তাহলে বাংলা বর্ণমালার যে গঠন কার্য শুরু হয় সেটা হচ্ছে সেন যুগে, এবং যে স্থায়িত্ব লাভ করে হচ্ছে পাঠান যুগে। শ্রীরামপুর মিশনে মুদ্রণ স্থাপিত হয় 1800 সালে। এরপরে
যেসব ভাষায় লিপিতে বাংলা লিপি স্পষ্ট প্রভাব আছে সেটা হচ্ছে মণিপুরি, উড়িষ্যা, মৈথিলি ও অসমিয়া। বাংলা ভাষার বাংলা লিপির স্পষ্ট আছে, প্রভাব আছে। ব্রাহ্মী লেখা হয় বাম দিক থেকে, তাহলে ব্রাহ্মী লেখা হয় মূলত বাম দিক থেকে। এটা মনে রাখবো কীভাবে, ব্রাহ্মী বতে হচ্ছে বাম। আর খরষ্টি লিপি লেখা হয় ডান দিক থেকে বা দিকে। তাহলে এটা আমরা মনে রাখবো কীভাবে, এটা মনে রাখার একটা টেকনিক আছে, আমরা টেকনিকটা এখন জেনে নেব। যে খরষ্টি, এটা খ আছে, আর এখানে আমরা শব্দটা আমরা আখ দিয়ে খ আখ, তাহলে আখ সরাতে হচ্ছে আরবি আর খতে হচ্ছে খরষ্টি। তাহলে আরবি লেখা হয় ডান দিক থেকে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এইভাবে লিখি। তার মানে আরবি লেখা হয় ডান দিক থেকে আর খরষ্টি লেখা হয় ডান দিক থেকে। বাংলা লিপিকে ছাপাখানায় মুদ্রণযোগ্য করে তৈরি করেন পঞ্চানন কর্মকার ইংরেজি আমলে। তাহলে কখন বাংলা লিপিকে ছাপাখানায় মুদ্রণযোগ্য করা হয়? ইংরেজ আমলে। কে করেন এটা? পঞ্চানন কর্মকার। এরপরে পঞ্চানন কর্মকার ইংরেজ কর্মচারী চার্লস উইকের কাছ থেকে বাংলা লিপি তৈরির কৌশল শিখেছিলেন, এটা আমাদের জেনে থাকা দরকার। এরপরে এই উপমহাদেশে আর্য ভাষার প্রাচীনতম বর্ণমালার সন্ধান পাওয়া যায় খ্রিস্টপূর্ব কত শতকে? এখানে বলা আছে 3য় শতকে। তো আমাদের এটা মনে রাখা দরকার যে খ্রিস্টপূর্ব 3য় শতকে। এরপরে উপমহাদেশে প্রথম ছাপাখানা স্থাপিত হয় 1498 সালে। এরপরে এটা ছিল পর্তুগিজ ভাষায় প্রথম মুদ্রণযন্ত্র। 1778 সালে উইলকিন্স হুগলিতে প্রথম বাংলার মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা করেন। কত সালে? 1778 সালে। বাংলাদেশে প্রথম মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠিত হয় 1847 সালে রংপুরে বার্তাবহ যন্ত্র নামে। তাহলে প্রশ্ন আসতে পারে যে কোথায় প্রথম মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠিত হয়? রংপুরে। কত সালে হয়? রংপুরে। বাংলাদেশে প্রথম মুদ্রণযন্ত্র কী নামে মুদ্রণযন্ত্র ছাপা হয়তো কী নামে? সেটা হচ্ছে বার্তাবহ যন্ত্র নামে। এই প্রশ্নটি যে কোনো চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিবারেই কোনো না কোনো চাকরির পরীক্ষায় এটা এসে থাকে। প্রাইমারি, নিবন্ধন সহ খাদ্য, যে কোনো চাকরি 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন। সেই সঙ্গে যারা প্রাইমারি নিবন্ধনের জন্য প্রিপারেশন নিতে চান খাদ্য অধিদপ্তরে, তারা মূলত আমাদের এই কোর্সে এডমিশন নিতে পারেন। আর যাদের হ্যান্ড নোটের প্রয়োজন আছে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। বাংলা লিপির উদ্ভব সম্পর্কে এখন আমরা জানলাম। এরপরে বাংলা ভাষার রূপ। বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি প্রভৃতি ভাষার সাধারণত 2টা রূপ থাকে। একটা হচ্ছে মৌখিক বা কথ্য রূপ, একটা হচ্ছে লৈখিক বা লেখ্য রূপ। তাহলে আমরা এখন মৌখিক এবং সেই সঙ্গে আছে লৈখিক উভয় রূপেই 2টি করে রীতি প্রচলিত রয়েছে। সেই প্রচলিত রীতিটি আমরা এখন জেনে নেব। মৌখিক বা কথ্যরূপ চলিত রীতি, সর্বজন স্বীকৃত আদর্শ চলিত রূপ বা প্রমিত চলিত রূপ। আর আঞ্চলিক কথ্যরীতি বা উপভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম পরীক্ষা আসতে পারে কী ভাষা? সেটা হচ্ছে আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। লৈখিক বা লেখ্যরূপ যদি আমরা জানতে চাই সেটা হচ্ছে সাধুরীতি, সর্বজন স্বীকৃত লেখ্যরূপ। এটা হচ্ছে চলিত রীতি বা সর্বজন স্বীকৃত আদর্শ চলিত রূপ বা প্রমিত চলিত রীতি। তো এগুলো আমাদের জানা দরকার। এরপরে আমরা কিছু বাংলা ভাষার রূপ সম্পর্কে কিছু প্রশ্ন এবং অ্যান্সার জেনে নেই। যে বাংলা ভাষা সাধারণত ব্যবহারের রীতি কয়টি? একটা হচ্ছে 2টি, যে কথ্য হচ্ছে লেখ্য। আঞ্চলিক ভাষার আর একটি নাম কি? উপভাষা। উপভাষাকে ইংরেজিতে কী বলা হয়? ডায়ালেক্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাও গুরুত্বপূর্ণ এবং যে কোনো চাকরির পরীক্ষায় এগুলো আসে। কোন ভাষার সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? সেটা হচ্ছে সাধু ভাষা। এটাও গুরুত্বপূর্ণ। ভাষার মৌলিক রীতি কোনটি? সেটা হচ্ছে লেখ্য রীতি হচ্ছে মৌলিক রীতি। এরপরে সাধু ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তৎসম শব্দবহুলতা, অর্থাৎ সাধু ভাষা হচ্ছে তৎসম শব্দ বেশি। এরপরে চলিত ভাষার রীতি চালু করেন কে? প্রমোদ চৌধুরী। চলিত ভাষার রীতি চালু করেন হচ্ছে প্রমোদ চৌধুরী। এটা আমাদের মনে রাখতে হবে যে এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বাংলা ভাষার জ্যোতি চিহ্নের পরিবর্তন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা গুরুত্বপূর্ণ। সাধু ভাষার কোন পদ বিশেষ রীতি মেনে চলে? সর্বনাম ও ক্রিয়াপদ। এই প্রশ্নের খুবই আসে যে সাধু ভাষাতে কোন পদ বেশি ব্যবহার হয়? একটা সর্বনাম হচ্ছে ক্রিয়া। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ভাষার কোন রীতিটা পরিবর্তনশীল? এই প্রশ্নটা এরকম করে হবে যে ভাষার কোন রীতি পরিবর্তনশীল? তাহলে এটা হবে যে চলিত রীতি। ভাষার চলিত রীতি হচ্ছে ভাষার চলিত রীতি পরিবর্তনশীল।
বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি? একটা হচ্ছে বাংলা ভাষার মৌলিক অংশ হচ্ছে 4টি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আমাদের হ্যান্ড নোটটি এভাবেই মূলত সাজিয়েছি। তো আপনারা যদি হ্যান্ড নোটটি নিতে চান, বাংলা, ইংরেজি এগুলো আলাদা আলাদা হ্যান্ড নোট আমাদের আছে। তো আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। এগুলো যে কোনো চাকরির পরীক্ষার জন্য সমানভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতি চাকরি কোনো না 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষা এগুলো এখান থেকে সর্বোচ্চ কমন আসে আমাদের। তো এরপরে বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি? 4টি। একটা হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য, একটা হচ্ছে অর্থ। এটা হচ্ছে বাংলা ভাষার মৌলিক অংশ। তো এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে আমাদের, এটা আমরা জেনে নিলাম। এর পরের ক্লাসে আমরা কথা বলবো বাংলা ব্যাকরণের ইতিহাস। এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আমাদের ক্লাসগুলোতে কথা বলবো। এরপরে আরও যে পড়াগুলো আছে, এরপরে প্রতিটা টপিক আমরা আমাদের এই চ্যানেলে নিয়মিতভাবে আপলোড করার চেষ্টা করব এবং সেই সঙ্গে যারা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ের পদার্থবিজ্ঞান, স্কুল পর্যায়ে পদার্থ রসায়ন এবং ভৌত বিজ্ঞান যারাই আছেন তাদের আমরা একটা কোর্স চালু করেছি, লিখিত কোর্স। আপনি চাইলে প্রিলি লিখিত এবং ভাইভা কোর্সে অংশগ্রহণ করতে পারেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।